প্রস্রাবে জ্বালা পড়া, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, যে কোনো ধরনের সার্জারির ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। সেই নিয়ম কানুনগুলো যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আমরা যাদের ইউরিনারি ইনফেকশন হয় তাদেরকে আমরা যদি বলে থাকি যে বারবার যে যেন প্রপার হাইজিনটা মেনটেন করা, যেটা আমি বলছিলাম যে বাথরুমের রাস্তার পানিটা যেন প্রস্রাবের রাস্তার দিকে না চলে আসা, কিংবা তারা যে বিশেষ সময় যে স্যানিটারি প্যাড ইউজ করে সেটাকে লম্বা সময় না রাখা, এবং প্রস্রাব যখন ধরে ঘন ঘন প্রস্রাব করা এবং সেই প্রস্রাবটা কিন্তু যেন আটকে না রাখা, জমাইয়ে না রাখা, তাহলে কিন্তু আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনাটা কিন্তু রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনাটা কিন্তু অনেকাংশে কমে যায়। এবং যাদের স্টোন ডিজিজ হয়ে থাকে, যাদের পাথর হয়ে থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে কিছু খাবারের অভ্যাস পরিবর্তন করা, যে সেই ক্ষেত্রে আমরা বলি যে বেশি বেশি পরিমাণে পানি খাওয়া, এবং স্টোন ডিজিজ হলে কিন্তু আমরা বলি যে 2.5 থেকে 3 লিটারের উপরে পানি খাওয়ার জন্য। এবং সেখানে আমরা কিছু খাবারের কথা বলি, যেমন মাটির নিচে যে সকল শাকসবজি হয়, যেমন ধরেন যে আলু ছাড়া মিষ্টি আলু, কচু, শালগম, এগুলো গাজর, এগুলো মাটির নিচে হয়, এই ধরনের খাবারগুলোকে আমরা বলি যে পরিহার করার জন্য। এবং রেড মিট যেটা আমরা বলি যে গরু, খাসি, এগুলোকে আমরা বলি যে এটা কম খাওয়ার জন্য। এবং বিশেষ করে গুঁড়ো মাছের হাড় কিংবা পালং শাক, পুঁই শাক, এগুলোকে আমরা বলি যেন না খাওয়ার জন্য। এই ধরনের খাবারগুলোকে যদি আপনি পরিহার করেন এবং পানি বেশি পরিমাণে খান এবং আপনার প্রস্রাবকে জমিয়ে না রাখেন, সেই ক্ষেত্রে রিকারেন্ট স্টোন ডিজিজের সেটাও কিন্তু আপনি অনেকাংশে একটা কমে আসার সম্ভাবনা থাকে। এবং যদি বারবার হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বলি স্টোন অ্যানালাইসিস করার জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু স্টোন অ্যানালাইসিস করলেও কিন্তু কী কারণে স্টোনটা হচ্ছে সেইটা যদি আমরা জানতে পারি, সেই অনুসারে কিন্তু আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি। আর যদি প্রোস্টেট গ্ল্যান্ডের কথা বলেন, সেই প্রোস্টেট গ্ল্যান্ডে আমরা বলে থাকি যেন তার চিকিৎসাটা যেন প্রোস্টেট গ্ল্যান্ডে আমরা যে মেডিকেল থেরাপি দেই, সেখানে যদি সে ভালো হয়ে যায় তো ভালো, আর যদি ভালো না হয়, যদি সার্জারির প্রয়োজন হয়, সেই সার্জারি করার পরে যেন আমরা তাকে কিছু নিয়মকানুন বলি। সেই নিয়মের ভিতরে যেমন ধরেন যে পানিটাকে কম পরিমাণে খাওয়া এবং প্রস্রাবকে জমে না রাখা, সেই ধরনের যদি সে যদি নিয়মটা মানতে পারে বা স্ট্রাকচার ডেভেলপমেন্ট করলো, তো আমরা যেটা বলে থাকি যে সিস প্রোগ্রামকে নিয়মিত রাখা, যে ক্লিন ইন্টারমিটেন্ট সেলফ ক্যাথেটারাইজেশন যেটা করা, সেটা যদি সে নিয়মিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে এই যে রিকারেন্ট স্ট্রাকচার হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু আপনি অনেকাংশে একটা কমে আসার সম্ভাবনা থাকে। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির সকলকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের ডে বাই ডে সার্জারি যে পরিবর্তন হচ্ছে, আগের যেই চিরাচরিত সার্জারি যে সিস্টেম, সেখান থেকে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবী সরে আসতেছে, এবং এই পরিবর্তনটা আমাদের মতো দেশেও হচ্ছে। এটাই আসলে আলোচনার মেইন ব্যাপার। এখন আপনি সার্জারি করতে গিয়ে আপনি একটা পেটের একটা সার্জারি করবেন, আপনি একটা বড় কেটে একটা অপারেশন করবেন, নাকি একটা মিনিমাইজ ছোট একটা হোল করে ছিদ্র করে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করে আপনি অপারেশন করবেন, হুইচ ওয়ান ইজ বেটার? এইটা নিয়েই আমাদের যেই চেঞ্জ, এই চেঞ্জে আমরা কি উপকৃত হচ্ছি, এবং মেসেজটা টুয়ার্ডস মাই লোকাল পিপল, আমার সাধারণ মানুষের কাছে মেসেজটা দিতে হবে যে আপনি আগের অপারেশনে কিভাবে বেনিফিটেড হচ্ছেন আর এখনকার অপারেশন পদ্ধতিতে আপনি কিভাবে বেনিফিটেড হবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।